রাজনীতি যদি আমরা প্রতিহার করতে চাই তাহলে সবচেয়ে বড় সংস্কার হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে। রাজনৈতিক দলের ভিতরে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি কিনা। একজন বলছে মানবাধিকার, মানবাধিকার চেয়ে ওখানে যে চোর এবং ডাকাতরা রাজনীতির নামে জনগণের সম্পদ লুট করে সেইটা কিভাবে নিবারণ করা যায়। লাস্ট কোশ্চেন, বড় ছোট রাজনৈতিক দলের ভিতরে 1% সৎ রাজনীতিবিদ আছে কিনা দেখেন তো। আজকে রাজনীতির ডেফিনেশন হয়ে গেছে তৃণমূলে। আজকে এই মানবাধিকারের যে অনুষ্ঠান হচ্ছে এখানে যারা উপস্থিত আছেন আমাদের মাননীয় বড় নেতা এবং অন্যান্য যারা এসছেন এবং সবাইকে আমি বলি সবাই নিজ কর্মক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ। তো আমিও আপনাদের মতো একজন। মানবাধিকার একটা খুব সার্বজনীন বিষয় এবং আসলে এই বিষয়ে কথা বলার আগে বলবো যে অধিকার তো সবারই আছে, সে পশু পাখি হোক গাছপালা হোক। যেমন আজকাল অনেক আইন হয়েছে, গাছও কাটতে পারি না। বিদেশে যেটা হয় যে সবচেয়ে বড় অধিকার হলো রাস্তা দিয়ে যাই আমরা, তো পুকুর পশু পাখির অধিকার আগে, তারপরে বাচ্চাদের, তারপর মহিলাদের এবং সর্বশেষ পুরুষের। তো এ থেকে বোঝা যায় আসলে যে আমরা আরো কত কি বলবো এই বিষয়ে কত গুরুত্ব দেওয়া উচিত। আজকে মানবাধিকারের বিষয়ে আমি এখানে এসেছি এই জন্য, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এখন তো স্বাধীন দেশ, সবাই সবকিছু বলতে পারবে এবং যা কিছু হচ্ছে খুব খোলা মনে কথা বলার জন্য সেই লক্ষ্যে নিয়ে এসেছি। এবং এখানে যারা এসছেন তারা আমার দাওয়াত দিয়েছেন, দাওয়াত তো কবুল করা শুনি। আমি বলবো যে আমাদের আসলে মানবাধিকারের বিষয়টা যদি লক্ষ্য করি, আমাদের ইসলাম ধর্মীয় কিন্তু আছে যে প্রতিবেশীর প্রতি আমাদের যে দায়িত্ব, আমার ভাইয়ের প্রতি দায়িত্ব এবং সমাজের প্রতি দায়িত্ব এবং সবার প্রতি দায়িত্বের বিষয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি করেছেন। অ্যাটলিস্ট কিছু না করতে পারলেও যেন ক্ষতি না করি আমরা, এইদিকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমি মনে করি যে আমাদের আজকের যে উদ্দেশ্যে এই মিটিং এখানে হচ্ছে, আমরা সভা করছি, আলোচনা করছি, আমরা ভবিষ্যতে আরো ভালো করতে পারবো। আর আজকে দেখলাম যে আসলে আমাদের স্যার বলতেছিলেন যে আলোচনা শুরু হচ্ছে মানবাধিকার দিয়ে, কিন্তু সবাই পলিটিক্যাল দিকে চলে যাচ্ছে। কারণ যাওয়ার উদ্দেশ্য হলো যে বর্তমানে একটা সময় পার করছি আমরা, এটা অত্যন্ত একটি বিশেষ সময় এবং সেই বিষয়ে আমরা সবাই সজাগ। আমরা সবাই চাই এই দেশ, আমাদের দেশটা সুন্দর দেশ হোক। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশের বয়স হয়ে গেছে মানে প্রায় 53 বছর, আমাদের 54 বছর চলতেছে। তো আমাদের আসলে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এক্সপার্ট বুদ্ধিদীপ্ত এবং অভিজ্ঞ লোক সব দিকে আছে এবং লোকের তো মানে আমরা বিশ্বের কাছে যদি দেখি আমরা 8ম বৃহত্তম রাষ্ট্র পপুলেশনের দিকে, এটা তো কম কথা নয়। রাশিয়ার থেকে আমরা অনেক বেশি বড়। আমরা এই দেশটা যদি সুন্দর করে বুঝাইতে পারি আমরা যে সবগুলো বিষয় আমরা জানি না এমন কোনো জিনিস নেই। আমাদের পত্রিকার দিকে তাকাই, কারো যদি বক্তব্য শুনি মানে টকশোতে মানবাধিকার যে কোনো বিষয়, আমার তো মনে আমাদের দেশের লোক অন্যান্য দেশে অনেক বেশি অভিজ্ঞ। আমি যেটা মনে করি যে আমরা বোধহয় জিনিসটা বুঝাইতে পারি না, ম্যানেজমেন্টে আমরা দুর্বল, সঠিক লোক সঠিক জায়গায় নাই এবং সঠিক কাজটা করতে পারি না। আমার হয়তো $1 বিলিয়ন থাকতে পারে, বাট আমার আসল কত প্রয়োজন। অনেক জিনিস মানুষের নেশায় পরিণত হয়ে যায়, যে কোনো জিনিস কোন যারা করতে থাকে তারা নেশা হয়ে যায়, তার আয় করে নেশাও হয়ে যায়। প্রত্যেকটা খারাপ জিনিস নেশায় করে। তো আমার ধর্মেও কিন্তু নেশা করা যে কোনো জিনিস খারাপ। এবং আমাদের দেশটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আপনি যদি স্বাধীনতার পর থেকে সংগ্রহ শুরু করেছিলাম, তারপরে সামরিক শাসন এসছে, তারপরে আবার গণ আন্দোলন হলো, তারপরে আবার এই চলতেছে। আমরা কিন্তু একটা মানে এখন মনে একটা ঝড়ঝাপটার মধ্যে দেশটা আছে আর কি, একটা পরিবেশটা একটু স্টেবল হওয়া দরকার। স্টেবল হলে কিন্তু আমি মনে করি দেশ অনেক দূর যেতে পারবে এবং আমাদের উচিত দেশপ্রেম নিয়ে যদি আমরা মানবাধিকার দৃষ্টিতে দেখি আমরা, তাহলে কিন্তু দেশপ্রেম যদি আমি হই যে দেশটা আমার মায়ের মতো, যে কোনো একটা কাজ করি, একটু চিন্তা করি, ভালো কাজ করি যখন যতটুকু সম্ভব, তাহলেই আমি বলবো যে আমাদের যে উদ্দেশ্য মানবাধিকার এমন একটা বিষয় যে আমাদের হয়তো অনেক সম্পদ আছে। আমার মনে আছে যে বিশ্বে বিতরণ করতে পারি নাই, ট্রান্সপোর্ট করে যেখানে দরকার নিতে পারি নাই, অনেক লোক মারা গেছে। তো এটার বিষয় মানবাধিকার। এবং আমরা যে প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকে চিন্তা করি এবং আমার সংগঠনকে সাহায্য করি। বাংলাদেশে খারাপ জিনিসও আছে, অনেক ভালো জিনিসও আছে। এই যে গত বন্যার সময় যে যখন ডাক দেওয়া হয়েছিল যে কুমিল্লার বন্যার সময় অনেক জিনিস কিন্তু খাবার দাবার কাপড় চোপড় একত্র করা হয়েছিল। একইভাবে এখন যদি ডাক দিই রাস্তা বাইরে গিয়ে এই যে কি জানি
মনে করেন পকেট মার হয়ে চোর চলে যাচ্ছে, এমনি দেখবেন যে একটা লোক মেরে ফেলতে পারে বাংলাদেশের লোক হুজুরে, এই স্মৃতিও কিন্তু বাংলাদেশে আছে। তো আসলে ভালো কাজটি করতে হবে, কারণ আমি এই সভা আমার পরে অনেকে বড় বড় লোক বক্তব্য রাখবেন, আমরা শুনবো, আমি কথা বলতে চাই না। পেলে ভালো থাকে, সুযোগ পেলে কেমন হয় তা তো জানেন না। আমি নিজের প্রতি আস্থাশীল, এরকম সুযোগ পাইনি তা নয়, মানে বড় সুযোগ তাদেরই যায়নি। হয়তো আপনাদের এই আশার প্রতি আমি শ্রদ্ধা রাখতে পারবো। এই কথা বলে শুরু করে যারা সভাপতি, অনেক বিদগ্ধ লোক এখানে আছেন, সবার নাম বলছি না, কারণ বক্তৃতা শুনে আমার মনে হয়েছে যে তাদের থেকেও আমার অনেক শেখার আছে। তো আলাদা করে নাম বললাম না, ফিলি মন্ডলী, বিষয়টা এখানে যেভাবে তুলে ধরা হয়েছে এটা অনেক বড় হয়ে যায়। মানবাধিকার মানে মানুষের অধিকার, তো জন্ম থেকে শেষ পর্যন্ত। সরীসৃপ যখন জন্ম নেয় বা ডিম ফুটে বেরোয়, যেরকম করে হোক, ও কিন্তু নিজেই চলতে শুরু করে, তার কোনো পারভারিশ করতে হয় না। কিন্তু মানুষ জন্মাবার পরে বাবা মার দায়িত্ব তাকে মানুষ করে গড়ে তোলা। ও তো কিছুই করতে পারে না তখন, শিশু যে আজকে ভবিষ্যৎ, ওটাও তার অধিকার। পারিবারিক অধিকার বলেন, সামাজিক অধিকার বলেন, মানে এরকম করে আমি যদি অধিকারের উপরে বলি অনেক লম্বা কাহিনী হবে, যাচ্ছি না ওদিকে। একইভাবে বলি, ধরেন প্রতিহিংসার কথা যে বলছে, মাঝে মাঝে তো মানুষ প্রতিহিংসা পছন্দ করে, মানে হঠাৎ করে এটা দেখে কথা বলবো আমার মনের মধ্যে আসলো। কেউ আক্রোশ ছবি দেখেছেন? এরকম অনেকগুলো ছবি ইন্ডিয়াতে আছে, মানে আপনার মনে হবে এই প্রতিশোধ দেওয়াটাই যুক্তিযুক্ত। আচ্ছা ধরেন 5 তারিখে শেখ হাসিনা যদি পালিয়ে না যেতে না পারতেন, বাংলাদেশে থাকতেন, তাহলে কি হতো? ক্যান্টনমেন্টে শেল্টার দিয়ে রাখতে পারতেন। অনেকে দেখি যে মাঝে মাঝে পত্র পত্রিকায়, ফেসবুকে লেখে, সামরিক বাহিনীর কথা বলে, সামরিক বাহিনীর অফিসার বলেছেন এতজনকে আমরা শেল্টার দিয়েছিলাম, শেখ হাসিনাকে কেন রাখলেন না? আমার কাছে মনে হয় এরশাদের যখন পতন হয়েছিল তখন মানুষ দৌড়াচ্ছিল এয়ারপোর্টে, গুজব একটা হয়েছিল যে এরশাদ পালিয়ে যাচ্ছেন বিমানে করে। তো তখন যদি এরকম থাকে, তাহলে শেখ হাসিনা জীবিত মানে বাংলাদেশে যদি থাকতেন, তাহলে মানুষ কি করতো? ওই যে প্রতিহিংসা, ওনার কোনো চিহ্ন পেতেন আমি মনে করি না। ওই প্রতিহিংসার কথা কি বলবেন? না, আমি প্রতিহিংসার পক্ষে অ্যাডভোকেসি করার জন্য কিন্তু বলছি না, আমি শুধু বলছি যে বিষয়টা এটাও এত বড়, আমি ওই দিকেও যেতে চাচ্ছি না। কিন্তু টাচ করলাম, আপনারা একটা সাবজেক্ট নির্ধারণ করেছেন, আমার তার প্রতি সম্মান জানানো উচিত। সেই কারণে দুটো হতে পারে যদি গভর্নেন্স ভালো হয়। মানে ধরেন যখন আমরা বনে জঙ্গলে থাকতাম, তখন তো আর কেউ মানবাধিকারের কথা বলে না। যখন এমনকি আমরা সভ্য হইনি, তখনও মানবাধিকারের প্রশ্ন আসেনি, বা তখন প্রতিহিংসা, হিংসা এগুলোই জায়েজ ছিল। মানে সিংহ খুব প্রতিহিংসা পরায়ণ প্রাণী, এই কথা কি কেউ বলবে? ও তো বলে না, ও যা বলে তাই। মানুষও যদি ওই পর্যায়ে থাকতো, টারজানের মতো হয়ে যেত, তাহলে তো ওটাই নিয়ম হতো। এই জন্যে এই দিকে যাওয়ার বদলে আমি বলছি যে কেবলমাত্র মানুষ যখন বুঝতে শিখলো, মানুষ যখন জ্ঞান অর্জন করলো যে তার সমাজবদ্ধ হওয়া দরকার, এবং শেষ পর্যন্ত রাষ্ট্র গঠন করলো, তখন সেই রাষ্ট্রই তার এই সব কিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিল। আমি রাষ্ট্রকে দেব তাই যা রাষ্ট্রের প্রয়োজন, আর রাষ্ট্র আমাকে দেবে যা আমার প্রয়োজন। এই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই রাষ্ট্রকে পরিচালনা করে কে? রাষ্ট্রকে চালিয়ে নেয় কে? যারা ক্ষমতায় থাকে। তার মানে ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে সেই রাষ্ট্রের চরিত্র কেমন। ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে আপনার মানবাধিকার থাকবে কিনা, আপনার প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসাই সমাজের মধ্যে থাকবে কিনা। দেখেন, আমরা বলি না আশরাফুল মাখলুকাত, কিন্তু একদম জন্মটাই যদি ধরেন হাবিল কাবিলের মধ্যে মারামারিতে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতে পারে, ওটাও তো এক ধরনের নিরংসা, লালসা,
এবং তার কারণে খুন। এবং এরকম করে যদি দেখেন তাহলে মানুষ সম্ভবত প্রাণীদের মধ্যে সবচেয়ে হিংস্র, সম্ভবত। অনেকে এরকম বলে। আমি মূল জায়গাতে চাই, রাষ্ট্রটা তাহলে কিরকম চান? রাষ্ট্রটা কিরকম চান মানে বলতে হবে সরকারটা কেমন চান। এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, মানে আমি প্রায় পারলে সব জায়গায় বলি, সময় একটু বেশি লাগলেও সুযোগ পেলে বলে ফেলি, মানে একটা বিস্ময়কর ঘটনা ঘটল। এই সময় আফ্রিকাতে জেনজি বা জেনজেডের আন্দোলন চলছে। উগান্ডার যুবকরা লিখছে এই অধঃপতিত জীবনযাপনের চাইতে সাহস দেখাতে চাই। ওই সাহস ওরা কতখানি দেখাতে পেরেছে সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। ওই সাহস আমাদের রাজনৈতিক দলগুলো দেখাতে পারবে। যেই দল ছিল সবার আগে, সবার উপরে, সবচেয়ে জনপ্রিয়, সেই দল ওই অভ্যুত্থানে নেতৃত্বের বদলে সাইড লাইনে চলে গেল, এখনো সাইড লাইনে আছে। সাহস করে দাঁড়িয়ে গেল, এবং সে অসাধারণ সাহস। মানে আবু সাইদের মতো ঘটনা কটা জানেন বলেন তো আপনারা? আমি খুব জানি না, মানে করি, এখনো করি, কিন্তু সেগুলো সবই এইরকম অকাতরে দুই হাত বাড়িয়ে বুক চিতিয়ে গুলি নিয়ে বলে যাওয়া, এরকমটা অলমোস্ট এটা এক্সাম্পলই নাই অন্য জায়গাতে। তো আমাদের এই জায়গায় ধরেন আপনি আছেন অনুশীলন যুগান্তরে যারা আন্দোলন করেছেন, অগ্নিযুগের কথা বলছি, ব্রিটিশ পিরিয়ডে, তাদের অনেকেই জেনে শুনেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু তাদের ফাঁসির আদেশ হয়েছিল। অথবা শেষ পর্যন্ত বুঝেছেন এখানে আক্রমণ করতে গিয়ে যদি না বাঁচি, অতএব হয় সায়ানাইড সাথে ছিল, কিংবা কোমরের মধ্যে গ্রেনেড বাঁধা ছিল, হয়ে গেছে এবং তাতে শেষ হয়ে গেছে। এইখানে যেটা হয়েছে সেটা সত্যি অনন্য। একটা মানুষ এত বড় জায়গায় যায় কেমনে, জীবন দিয়ে দেয় কেন? তার জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে যায়। সে মনে করে এইভাবে বেঁচে থাকার চাইতে আমি একটা ভালো জীবনের জন্য জীবন দিয়ে দিই, আমি পাই বা না পাই পরবর্তী জেনারেশন। এই আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগানটা উঠেছে, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ কিভাবে হবে? নতুন বাংলাদেশ কেমন তার বিস্তারিত বিবরণ দেওয়ার দরকার নাই। আমি বলি খারাপ অনেকগুলো এক্সাম্পল আমি বলেন, এই খারাপ একটাও চাই না, এর জায়গায় যা কিছু ভালো তা চাই। আমরা ওই রকম একটা দেশ চাই, চাইলে সাথে সাথে পেয়ে যাবো সেরকম তো না, পেতে পারি কখন? নিঃসন্দেহে শেখ হাসিনার মতো হৃদয়হীন একটা শাসনের পতনের পরে ডক্টর ইউনূসের আগমন, ওনার ক্ষমতা গ্রহণ, দায়িত্ব গ্রহণ, এবং উনি যতদিন ধরে যেরকম করে করছেন, মানুষের মধ্যে বিরাট একটা আশা তৈরি করেছে। এই প্রথম 4.5 মাসে সরকার অপ্রিয় এরকম কেউ বলতে পারছি না। কিন্তু অতীতের যতগুলো সরকার আছে প্রথম দিকে প্রিয় ছিল, তারপর দেখে তার জনপ্রিয়তা চলে গেছে, শেষ পর্যন্ত নানাবিধ পরিণতি। ডক্টর ইউনূসের এই সময় কতখানি সফল, মানে আমি বলি কাহিনী বললে না অনেক লম্বা হয়ে যায়, ওটাও একটা বিস্তারিত বক্তব্য রাখা যাবে, কিন্তু এইটুকু আমি বলবো, যা আশা তার কাছে আমি আমার মতো করে বলি, আমি যতদূর আশা করেছিলাম সেই তুলনায় 10-এর মধ্যে আমি তাকে 4 নম্বর দেবো, 5ও দিই না। উনি অসাধারণ মানুষ, অনুসন্ধানী, সবাই জানি, খুবই সম্মানী, এবং ওনার কোনো ধান্দা নেই, ক্ষমতায় টিকে থাকবেন সেরকম চিন্তা নেই, কোন রকম ষড়যন্ত্র করছেন না। কথাগুলো যেগুলো বলেন সেগুলো বিশ্বাস থেকেই বলেন, এবং সেটা আচরণও করেন। এই যে মুক্তভাবে কথাবার্তা বলতে পারছি, প্রতিদিনই বলেন, কোনো জায়গাতে সুযোগ পেলি আপনারা কথা বলেন, আমাদেরও সমালোচনা করেন। সমালোচনা না করলে আমরা সংশোধিত হবো কিরকম করে? এবং সমালোচনার জন্য কেউ জেলে গেছেন, কেউ নিগৃহীত হয়েছেন, হয়নি 4.5 বছর বা প্রায় 5 মাস তো হয়ে গেল। এই অবস্থার মধ্যে উনি চাচ্ছেন একটা ভালো নির্বাচন হোক। আমরা তাই চাইছি, আমাদের লড়াইটাও তাই ছিল, একটা গ্রহণযোগ্য হবে, যেই নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করতে পারবো, আরো উন্নত জায়গায় যেতে পারবো। সেই কাজ করার জন্য চেষ্টা করছি। এইখানে আমার কথা। ডক্টর ইউনূস ধরেন আমি তো 10-এর মধ্যে 4 দিলাম, কিন্তু একটা ইলেকশনটা যদি করে ফেলতে পারেন, ইলেকশন তো হবেই, আজ হোক কাল হোক, ভালো হোক মন্দ হোক, যত ভালো চাইছি তত ভালো না হোক, তার চাইতে কম হোক, অথবা যেরকম চাইছি সেরকম ভালো ইলেকশন হোক, ইলেকশন হবেই এবং সরকার বদলাবে।